তাহসিন রিয়াজ, আমি আপনার কাছে একটু শুনি যে আসলে বাংলাদেশে এ ধরনের কৌশল আমরা দেখতে পাচ্ছি, আগামীতে সেই কৌশল, এরকম কৌশলের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? মানে আমি শান্ত ভাইয়ের বিশ্লেষণটা শুনছিলাম, মানে এক্স্যাক্টলি মানে ওটা নিয়ে একটু বলি যেহেতু রিলেভেন্ট। বিশ্লেষণটা মানে অ্যাকিউরেট এই জন্য 2021 সালে আনন্দবাজার পত্রিকা একেবারে হুবহু এই শিরোনামটাই করেছিল। 2021 সালে যখন আমরা দেখলাম যে আপনার বাম এবং বিজেপি এবং তার পাশাপাশি হচ্ছে কংগ্রেস একেবারে ধরাশায়ী হলো এবং বিজেপি হয়ে উঠলো তখন প্রধান বিরোধী দল, আপনার খেয়াল থাকার কথা। তো ওই সময়েও কিন্তু বামদের মধ্যে এরকম একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ ডেভেলপ হয়েছে। আমরা জানি যে 2001-06 একেবারে পুরো টাইমটা জুড়ে কিন্তু বামদের মানে চরম লেভেলের আধিপত্য আমরা এই বাংলা জুড়ে দেখেছি। তো ওই সময়ের যে সাইকোলজি, ওই সাইকোলজিটা ঠিক এইভাবেই করেই ড্রিভেন ছিল। পরবর্তী সময়ে এবার এসে আমরা দেখলাম, এটা কিন্তু নতুন না, এই স্লোগানটা যেটা আমরা এখন দেখছি, নতুন, এটা দীর্ঘদিনের বিজেপির কৌশল। তো এই কৌশলটা আমার কাছে মনে হয়েছে যে এই যেটা শান্ত ভাই বললেন আর কি, যে এটা শুধুমাত্র পশ্চিম বাংলার জন্য না, বরং এই পুরো সাবকন্টিনেন্টের জন্যই হচ্ছে খুবই থ্রেটেন একটা জায়গায় চলে যাবে। কারণ কংগ্রেসের তো আসলে আমরা রীতিমতন হচ্ছে আমরা দেখেছি তাদেরকেও একেবারে বাজে রকম ভাবেই এক পেশে একটা রাজনীতির মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা আসলে বাংলাদেশের স্বৈরাচারীর 16 বছর যদি আমরা দেখি, বিজেপির বাকি যে বিগত সময়ের যে রাজনীতি, এই রাজনীতির সাথে খুব একটা ফারাক নেই। শান্তভাবে খুব চমৎকারভাবে বললেন, এবারের ভোটটাকে আসলে আপাতদৃষ্টিতে আমরা তো আসলে ওই বিশ্লেষণ করি না, আমাদের বাংলাদেশের ভোট না সেটা, বাট মানে আপনি যদি কলকাতার ভোটগুলো দেখেন বা ভোটের অবস্থাগুলো দেখেন, এটা কিন্তু বাংলাদেশের ওই রাতের ভোট, ডামি ইলেকশনের যদি সিস্টেম, ওই সিস্টেমে যেভাবে করে ভোট দখল, যেভাবে করে টাকার ছড়াছড়ি, যেভাবে করে ক্ষমতার যে অ্যাক্সেস আমরা দেখতাম, সেটারই আসলে পরিলক্ষিত হয়েছে। এবার আপনি যে কনটেক্সটে আসলে জিজ্ঞাসা করেছেন, এই মানে প্রশ্নটা আমি পরিষ্কার না, প্রশ্নটা এই জন্য পরিষ্কার না, দেখেন আপনি যদি বলেন যে রাম এবং বাম, বাংলাদেশে আসলে আপনি রাম বলতে কাকে বুঝাচ্ছেন, বাম বলতে কাকে বুঝাচ্ছেন, এটা আপনাকে ক্ল্যারিফাইড ওয়েতে আগে বলতে হবে। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হওয়াটা যথার্থ না। প্রশ্নটা আপনি করেছেন, আলোচনাটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কথা বলেছি, আমি বলেছি যে এই যে কৌশল নেয়ার যে আপনার প্রবণতা, কোন কৌশলটা স্পেসিফিক একটু বলেন। কৌশল বলতে এগিয়ে যাওয়ার কৌশল, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখলাম যে বাম রাজনৈতিক দলগুলো যে কৌশল নিল, সামনে এগিয়ে যাওয়ার জন্য কৌশল নিয়েছে, আদর্শের দিক থেকে একদম বিপরীত জায়গায় দাঁড়িয়ে থাকার পরও তাদেরকে ভোট দিয়েছে। সো এরকম কৌশল বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা নেবে কিনা বা আপনারাও নিচ্ছেন কিনা সেটা জানতে চাই। কারণ আপনাদের সাথে যেমন ধরেন আপনারা ভোটের রাজনীতির জন্য আমি আন্ডারস্ট্যান্ড করেছি, আমি একটু আপনাকে বলি। দেখেন, প্রথমত এই রাম এবং বাম, এই যে রাম যে শব্দটা, এই রাম শব্দটা দিয়ে বেসিক্যালি বিজেপি আনন্দবাজার 2021 সালের শিরোনামে, আনন্দবাজার 2024 সালের শিরোনামে এই খবরগুলো আছে। এবং আজকের বাংলাদেশে প্রথম আলো থেকে শুরু করে আদার যে বাংলাদেশের লাইমলাইট পত্রিকাগুলো আছে, তারা এই রাম বলতে যেই মানে যেই রাজনীতিকে বুঝিয়েছে, বাংলাদেশে এই রাজনীতিটা নাই, আনফরচুনেটলি এই রাজনীতিটা নাই। এবং দেখেন, আপনি আমি এই টকশোতে বসে যতই এই রাজনীতিতে জামাতের ঘাড়ে চাপানোর চেষ্টা করি, এটা বুমেরাং হবে, বুমেরাং হয়েছে, হাসিনার ক্ষেত্রেও এটা হয়েছে। এটা কেন বলছি? দেখেন, আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, একটা সিদ্ধান্তে আসতে হবে। জামাতের প্রশ্ন ওই সিদ্ধান্তে আসতে হবে। কি সিদ্ধান্ত সেটা জানেন? সেটা হচ্ছে যে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন আমাকে, যদিও ওই রাম রেলেভেন্ট থেকে আমি উত্তর দিচ্ছি না, আমার এটাতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, দ্বিমত আছে, ডিসএগ্রিমেন্ট আছে, আমি ডিসএগ্রিমেন্টটা প্লেস করলাম। বামের প্রশ্নে আমি এই জামাতকে দেখতে চাই না, দেখবো না, এটা আমি শিওরলি শান্ত ভাবে দেখতে চাবে না, কারণ দ্যাটস আ ডিফারেন্ট পলিটিক্যাল ভিউ পয়েন্ট। ভারতে বিজেপি যে রাজনীতিটা করে সেটা কমপ্লিটলি রেডিক্যাল একটা পলিটিক্স, এবং ওই পলিটিক্সে ধর্মান্ধতা যেই পর্যায়ের আছে, ওই পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী ওই রাজনীতিটা বাংলাদেশে এখন পর্যন্ত করার সুযোগই পায় নাই। সুযোগ পাইলে কি হবে সেটা একটা প্রশ্ন। এবং বাংলাদেশে পলিটিক্যাল এজেন্ডা যেটা জামাতের, এই এজেন্ডাগুলো যদি আপনি দেখেন, বিগত আমরা এই কথাগুলো একাধিকবার বলেছি, বিগত সময়ে জোট সরকারের সময় যখন আমরা জামাত ইসলামীকে দেখেছি, তাদেরকে আমরা গণতান্ত্রিক রূপেই দেখেছি। আচ্ছা, এটা আমি বললে ইট সাউন্ডস কেমন? দেখেন, এটা খুব টেকনিক্যাল কোশ্চেন, কিন্তু যখন আমি বলবো ইট উইল সাউন্ড হোয়াট জানেন, তখন মনে হবে যে আমি যেহেতু জোটে আছি, এটা আমাকে বলতে হবে, তাই আমি বলছি, এরকম মনে হবে। কিন্তু এটা ধরেন আমি বলি নাই, কে বলছে জানেন?
আমাদের জাতীয় সংসদের মহামান্য মাননীয় স্পিকার, তাকে ওই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল, খেয়াল করে দেখেন, তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে পার্টিকুলার, একদম আপনার মতন করে জিজ্ঞেস করা হয়েছে যে ৭১-এর জামাতকে আপনি কিভাবে দেখেন, বা ৭১-এর সাথে জামাত, জামাতের সাথে ৭১, মুক্তিযোদ্ধা স্বাধীনতা, ৭১, জামাত, এই প্রসঙ্গটাকে আপনি কিভাবে ডিল করেন। এখন দেখেন বর্তমান যিনি স্পিকার আছেন তিনি কিন্তু ফ্রন্ট লাইনার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার বিভিন্ন সংগঠনকে এখন ভাগ হইছে ওই সংঘার। আমরা কিন্তু মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা টানি না, আমি টানছি না, আমি বলে দেই, মানে জামাতের পলিটিক্যাল আইডিওলজি এন্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজির কোশ্চেন, তো সেই প্রশ্নের উত্তরও আছে এখানে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি উত্তরে কি বলেছেন জানেন? তিনি উত্তরে বলেছেন যে ওই যে রেডিক্যাল জামাত, ওই রেডিক্যালের জামাতের পজিশন আসলে রেডিক্যাল জায়গায় নাই এবং তাদের মধ্যে পরিবর্তন দেখতে পেয়েছি। দিস ইজ হিজ কোট। এখন আমি বললে ওই যেটা বললাম, আমি বললে ধরেন জোটের প্রসঙ্গে বলতেছি, এখন আমাকে ডিফেন্ড করা লাগে এই জন্য বলতেছি, এরকম আপনি বলতে পারতেন, এই জন্য আমি আমার রেফারেন্সটা দিলাম না। আচ্ছা, আমি একটু পিওরলি পলিটিক্যাল, একটু শেষ করি একটু শেষ করি। তো ওই জন্য জামাতের প্রসঙ্গটা হচ্ছে, দেখেন জামাতের প্রসঙ্গ, জামাত এখন শহীদ মিনারে যাচ্ছে, জামাত এখন মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ, আর মতিউর রহমান নিজামীর জন্য মৃত্যুবার্ষিকীও আবার উদযাপন করছে, তারা সংসদে উত্থাপিত হয়েছে, শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে। এই শোক প্রস্তাব এই সরকারে আপনার জামাতের বাইরে যারা এমপিরা আছে এই সবাই মিলে শোক প্রস্তাব উত্থাপন করছে, সবাই একত্রে এই শোক প্রস্তাবটাকে গ্রহণ করছে। এটা এককভাবে জামাতের উপর চাপাইলে সুযোগ হবে কি হবে? দেখেন এটা হইলে হবে কি, একটা চটকদার রাজনীতি হবে, একটা চটকদার রাজনীতি হবে, একটা চটকদার আলোচনা হবে, কিন্তু এখান থেকে তো রেজাল্ট বের হবে না। কেন বলছি? দেখেন আপনি যদি সংসদীয় আসনের পার্থক্য নাও দেখেন, ভোটের পার্থক্য তো ম্যাটার করে, পার্সেন্টেজটা কেমন, এটা কিন্তু খুবই মানে নেক টু নেক, হেড টু হেড পার্সেন্টেজ কিন্তু। কাজেই বাংলাদেশের একটা বড় সংখ্যক আপনি শেষ করতে দিচ্ছেন না, একটু শেষ করে আপনি প্রশ্ন আমি তো অবশ্যই নিব। দেখেন এই যে বড় সংখ্যক মানুষ যে জামাতকে ভোট দিয়ে নিয়ে আসতেছে ক্ষমতায়, বা ভোট দিয়ে তাদেরকে সংসদে পাঠাচ্ছে, এদেরকে তো আপনার ডিল করতে হবে, কোনো না কোনো একটা প্রশ্ন তো ডিল করতে হবে আপনাদেরকে। তাহলে আপনার প্রশ্ন ডিল করার সুযোগ আছে এখানে। সুযোগটা কি জানেন? সুযোগটা হচ্ছে আপনি তাকে ডেমোক্রেসির প্যারামিটারে দেখবেন, আপনি দেখেন ডেমোক্রেটিক কিনা, তার আচরণগুলো ডেমোক্রেটিক কিনা এটা দেখবেন। আপনি দেখবেন তার আচরণগুলো সাংবিধানিক কিনা, শেষ করে দিচ্ছি, তার আচরণগুলো সংবিধান পরিপন্থী নাকি সংবিধানপন্থী। আপনি দেখবেন তারা ডেমোক্রেটিক নাকি আনডেমোক্রেটিক। আপনি দেখবেন তারা লিবারেল পলিটিক্সটা করতেছে, দ্যাট মিন্স পলিটিক্যাল আইডিওলজি তার ধর্মের জায়গা ঠিক রেখে সে লিবারেল পলিটিক্স করতেছে, সে সংসদের নারী পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না, প্রশ্নটা ঠিক এই জায়গা থেকে ডিল করতে হবে। এই জায়গা থেকে ডিল করলে বাকি প্রশ্নের উত্তরগুলো আই গেস জামাত দিবে, এটা আমার দেখার দরকার নাই। আমি একেবারে 0 পয়েন্ট থেকে, এইজন্য আমি বলছি, আমি আমার প্রসঙ্গ রেফারেন্স করি নাই, 0 পয়েন্ট থেকে আমি এটাকে আপনাকে জাস্ট কোট করলাম। আচ্ছা, কেন করলাম? কারণ ওই রামের সাথে যদি জামাতকে দিলাম, আমি এখানে আমার দ্বিমত। ওকে, তাইলে আমার একটি ছোট প্রশ্ন এই জায়গাটা, আপনি যে কথাটা বলছেন ইট সাউন্ডস রিয়েলি গুড, যে জামাতের মধ্যে অনেক পরিবর্তন আপনি দেখছেন, জামাতকে ডেমোক্রেটিক, আপনি এগ্রি করছেন বলে আপনি অবশ্যই জামাত ডেমোক্রেটিক্যালি চলছে, লিবারেল পলিটিক্যাল ভিউজ দেখছেন আপনি জামাতের মধ্যে, সব কথা বলছেন। আমার একটি ছোট প্রশ্ন তাহসিন দিয়ে আপনার কাছে, জামাতের মধ্যে যদি এত পরিবর্তন হয় তাহলে আপনারা জামাতের সাথে আদর্শিক জোট কেন করলেন না, শুধুমাত্র ভোটের জোট কেন করলেন? খুবই স্বাভাবিক। দেখেন এই যে প্রশ্নটা, আদর্শিক জোট কেন করলাম না, এটা আমার নিজের একটা স্ট্র্যাটেজি থাকবে না? মানে আমারও তো নিজের একটা স্ট্র্যাটেজি থাকতে পারে, আমি আমার স্ট্র্যাটেজিক্যাল পজিশনের কারণ করি নাই। এখন দেখেন জামাতের যে পলিটিক্যাল যে আদর্শের জায়গাটা কি, আদর্শের জায়গাটার সাথে আমার আদর্শের জায়গাটার পার্থক্য কি? তারা একটা রাষ্ট্র দেখতে চায় যে রাষ্ট্রের মৌলিক যে নীতি, সেটা সংবিধান, ইসলামিক সংবিধান হবে কি হবে না তা জানি না আমি, কিন্তু মৌলিক নীতিতে ইসলামিলাইজেশনের হচ্ছে একটা মানে ইনফ্লুয়েন্স থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে না, আমি এটার সাথে এগ্রি করি না, আমি জন্য তার সাথে আদর্শিক জোট করি না। একটু আগে বললেন যে জামাত ডেমোক্রেটিক্যালি চলছে। আচ্ছা, আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমি আপনাকে একটা ক্লু দিয়ে রাখি। এই সংসদে একজন সংসদ সদস্য বলেছে মানব রচিত আইনের সমাপ্তি প্রয়োজন। হ্যাঁ,